আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ, নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের এই ক্লাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এমন কিছু প্রশ্ন, শর্টকাট টেকনিক ও পরীক্ষায় আসার সম্ভাবনাময় বিষয় আলোচনা করব, যা আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথম আমরা দেখব বাংলা অংশ। প্রশ্ন: চক্ষুদান করা বাগধারাটির ব্যঙ্গার্থক বা টিটকারি অর্থে কি, আর এর প্রকৃত অর্থটা কি? উত্তর হচ্ছে, ব্যঙ্গার্থ অর্থ হলো চুরি করা, আর প্রকৃত অর্থ হলো উপাধি বা জ্ঞান দেওয়া। পরীক্ষার জন্য টিপস: পরীক্ষায় অপশনে যদি চুরি করা থাকে তাহলে সেটি আপনারা দেখাবেন। কোশ্চেন নাম্বার 2, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকুরে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ উক্তি। এই বিখ্যাত উক্তিটি কার? উত্তর হচ্ছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা ব্যাখ্যাটা দেখব। অনেকেই ভুল করে এটি রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রের মনে করে থাকেন। এটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পলামু ভ্রমণ কাহিনী থেকে নেওয়া। প্রশ্ন কোশ্চেন নাম্বার 3, বিষাদ সিন্ধু কোন ধরনের সমাস? উত্তর হচ্ছে রূপক কর্মদ্বারয় সমাস। ব্যাখ্যাটা দেখি আমরা। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, যেখানে উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মদ্বারয় সমাস বলে। আশা করি বিষয়টা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে হাবাচক বা সম্মতি অর্থে। ব্যাখ্যাটা আমরা দেখব। আপাত দৃষ্টিতে বাক্যটিতে না থাকলেও এর ভেতরের অর্থ হলো তুমি তো আগামীকাল আসবে বলে নিশ্চিত করেছিলে। দেখেন বলছে কিন্তু তুমি না বলেছিলে আগামীকাল আসবে, তার মানে কি তুমি তো আগামীকাল আসবে বলে নিশ্চিত করেছিলে, অর্থাৎ এই বাক্যটিতে আগামীকাল যা আসবে সেটা নিশ্চিত করছিল। এইটি ব্যাকরণের একটি চমৎকার ও বিভ্রান্তিকর প্রয়োগ। এবার আমরা দেখব ইংরেজি অংশ বা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোশ্চেন নাম্বার 1, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই, ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট। মানে বিগত সালে যতগুলো পরীক্ষা আছে প্রায় আসছে। হ্যাঁ, আই, ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট। সাধারণত কোনো সাধারণ বা ভালো কাজের ক্ষেত্রে প্রণয়নের বসার নিয়ম হলো 2, 3, মানে 231, এটা মনে রাখবেন। অর্থাৎ সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি অ্যান্ড ফার্স্ট পারসন কি আই। তার মানে প্রথমে বসবে সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে থার্ড পারসন, তারপর হচ্ছে কত ফার্স্ট পারসন। কিন্তু বিশেষ নোট হচ্ছে, যদি কোনো দোষ বা অপরাধ করা বোঝায় তবে নিয়মটি উল্টে গিয়ে 1, 2, 3, অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর কি থার্ড পারসন বসে। যদি কোনো দোষ বা অপরাধ স্বীকার করা বোঝায়, যেমন আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডমস? বার্নিং কোশ্চেন। বার্নিং কোশ্চেন, এই ইডমসটির মানে কি? ইডমসটির মানে হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ গুরুত্বপূর্ণ বা আলোড়ন সৃষ্টিকারী বিষয়। মনে রাখবেন, বার্নিং কোশ্চেন হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ গুরুত্বপূর্ণ, যা খুবই গুরুত্বপূর্ণ বা আলোড়ন সৃষ্টিকারী বিষয়। নেক্সট কোশ্চেন, হি ওয়াজ অ্যাবজর্বড ড্যাশ ডিপ থট। ফিলিং দ্য ব্ল্যাঙ্কটা কি বসবে? এখানে বসবে হচ্ছে ইন। উত্তর হচ্ছে ইন। অ্যাবজর্বড ইন একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার অর্থ হচ্ছে কোনো কিছু মগ্ন থাকা বা গভীরভাবে নিমগ্ন থাকা। কোনো কিছু মগ্ন থাকা বা গভীরভাবে নিমগ্ন থাকা। নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস। পেনিক সিজড দ্য রাইটার। ভয়েস চেঞ্জ থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই, আপনারা খুব ভালোভাবে ভয়েসটা শেষ করবেন। দ্য রাইটার ওয়াজ সিজড উইথ পেনিক। পেনিক সিজড দ্য রাইটার, দ্য রাইটার ওয়াজ সিজড উইথ পেনিক। সাধারণত পেসিভ ভয়েসে বাই বসে, কিন্তু সিজ বা স্যাটিসফাই বা প্লিজ ইত্যাদি শব্দের পর উইথ বা অ্যাড বসে। এখানে সিজড উইথ ব্যবহৃত হয়েছে। সিজড শব্দের অর্থ প্রসঙ্গক্রমে। এবার আমরা গণিত অংশ দেখব। খাতায় কলম ছাড়া মুখে মুখে সমাধান করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটি আমরা অঙ্ক, অবশ্যই একটা কথা বলে রাখা ভালো, এখানে ম্যাথ কিন্তু আপনাদের রেগুলার করতে হবে। রেগুলার প্র্যাকটিস মানে রেগুলার প্র্যাকটিস। রেগুলার প্র্যাকটিস যদি না করেন, তাহলে যেমন কোনো কাজ যদি আপনি রেগুলার করেন, হাত যেমন খুব পাকা হয়ে যায়, মানে প্র্যাকটিস অনুশীলন যত বেশি করবেন তত আপনার নখদর্পণে ম্যাথ চলে আসবে। তাই বলতেছি, বারবার একটা কথা বলি, ইংরেজি বাংলা অঙ্ক আপনি, ইংরেজি বাংলা অন্য অন্য সাবজেক্ট একদিন 2 দিন পর রিভিশন দিলেও কিন্তু চলে, কিন্তু ম্যাথ রেগুলার করা লাগে। প্র্যাকটিসটা আপনাদের রেগুলার থাকতে হবে। সুতরাং গণিত অংশ দেখব, খাতা কলম ছাড়া মুখে মুখে সমাধান। প্রশ্ন, একটি গড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হলো। ধরেন একটি গরিব বিক্রেতা, সে 10% ক্ষতিতে বিক্রি করলো।
বিক্রয় মূল্য যদি ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। তো ঘড়িটির ক্রয় মূল্য কত? প্রশ্নটা আবার বুঝেন। একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে তার ৫% লাভ হতো। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? উত্তর হচ্ছে ৩০০ টাকা। আমরা এখানে সহজ সমাধানটা করে দিয়েছি। ১০% ক্ষতি এবং ৫% লাভের মধ্যে শতকরা ব্যবধান হচ্ছে ১০% প্লাস ৫% কত হলো? ১৫%। প্রশ্ন অনুযায়ী এই ১৫% পার্থক্যের কারণে মূল্য বাড়ে কত? ৪৫ টাকা। তাহলে ১৫% মানে সমান সমান কত? ৪৫ টাকা। তাই ১% সমান সমান ৪৫ ভাগ ১৫ সমান সমান কত? ৩ টাকা। তো ১০০% ক্রয় মূল্য ৩ গুণ কত? ১০০, অতএব ৩০০ টাকা। অঙ্কটা আমরা করে দিয়েছি, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হয়, সংখ্যাটি কত? একটি সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হয়, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে ৩৬। ৪ এর বর্গ হচ্ছে কত? ১৬। যেহেতু যোগফল ৪ এর বর্গ হয়, সুতরাং ৪ এর বর্গ মুখে মুখে সমাধান করি আমরা। ৪ এর বর্গ হচ্ছে কত? ১৬। ৪ ৪ ১৬। তাহলে সংখ্যাটির বর্গমূলের সাথে ১০ যোগ করলে ১৬ হতে হবে। তাহলে সংখ্যাটির বর্গমূলের সাথে ১০ যোগ করলে কত হতে হবে? ১৬ হতে হবে। তার মানে সংখ্যাটির বর্গমূল কত? ১০ মাইনাস ১৬ থেকে ১০ বাদ দেন, থাকে কত? ৬। যেহেতু বর্গমূল ৬, তাহলে মূল সংখ্যাটি হবে ৬ এর বর্গ, অর্থাৎ ৬ ৬ ৩৬। খুবই সিম্পল একটা অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের লসাগু ৩৬০ হলে সংখ্যা দুটির গসাগু কত? দুটি সংখ্যার অনুপাত ৫:৬, তাদের লসাগু ৩৬০ হলে সংখ্যা দুটির গসাগু কত? শর্ট টেকনিকের গসাগু উত্তর হচ্ছে ১২। কিভাবে আমরা দেখব? গসাগু সমান সমান লসাগু ডিভাইডেড বাই অনুপাত দুটির গুণফল। এখানে অনুপাতের গুণফল হচ্ছে ৫, ৬ গুণ করলে হচ্ছে ৩০, সুতরাং গসাগু হবে লসাগু বাই ৩০ সমান সমান কত? ১২। কাটাকাটি করলে ০ ০ কাটা, ৩ বারং ৩৬। আশা করি বিষয়টা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, তিনটি সংখ্যার গড় হচ্ছে ৩০, এর মধ্যে দুটি সংখ্যা যথাক্রমে ৩০ ও ২০ ও ৩০ হলে তৃতীয় সংখ্যাটি কত? ধরেন তিনটা সংখ্যার গড় হচ্ছে কত? ৩০, তার মধ্যে দুটি সংখ্যা যথাক্রমে, দুটি সংখ্যা দেওয়া আছে ২০ এবং ৩০ হলে তৃতীয় সংখ্যাটি কত? ধরেন তিনটা সংখ্যা, তার মধ্যে ২০ আরেকটা হচ্ছে ৩০, তার মধ্যে তৃতীয় সংখ্যাটি কত? প্রথম সংখ্যা ২০, তারপরে সংখ্যা ৩০, তাহলে তৃতীয় সংখ্যা হবে কত? ৪০। কিভাবে আমরা দেখি? যেহেতু তিনটি সংখ্যার গড় হচ্ছে ৩০, তাই সংখ্যা তিনটির মোট যোগফল হবে ৩ ইন্টু ৩০ সমান সমান কত? ৯০। যেহেতু তিনটি সংখ্যার গড় হচ্ছে ৩০, তাই সংখ্যা তিনটির মোট যোগফল হবে ৩ ইন্টু ৩০। যেহেতু তিনটি সংখ্যা আর যেহেতু গড় দেওয়া আছে, তাহলে সেটা গুণ করলে হবে ৯০। এখানে দেওয়া আছে দুটি সংখ্যা, যেমন ২০ আর হচ্ছে ৩০, এই দুটার যোগফল কত? ৫০। তাহলে বাকি বা তৃতীয় সংখ্যাটা হবে ৯০ থেকে ৫০ বাদ দিলে হচ্ছে কত? ৪০। আশা করি বিষয়টা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হাসপাতাল সমাজসেবা কার্যক্রম এর মূল কাজ হলো হাসপাতালে আগত দারিদ্র, অসহায় ও অজ্ঞাত রোগীদের বিনামূল্যে ঔষধ পত্র, রক্ত এবং চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা। নেক্সট কোশ্চেন, সমাজসেবা অধিদপ্তরের সবচেয়ে জনপ্রিয় কর্মসূচি পল্লী সমাজসেবা RSS কত সালে শুরু হয়েছিল? শুরু হয়েছিল ১৯৭৪ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামীণ দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ১৯৭৪ সালে এই যুগান্তকারী কর্মসূচিটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছিলেন। একটা কথা বলে রাখি, সমাজসেবা অধিদপ্তর নিয়োগ নির্বাচনী পরীক্ষার বাছাইকৃত প্রশ্নের ব্যাখ্যা সহ PDF পেতে যোগাযোগ করুন আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। অর্থাৎ যদি আপনি সময় বাঁচিয়ে পরীক্ষার জন্য একটি পরিপূর্ণ রিভিশন ম্যাটেরিয়াল চান, তাহলে এই PDFটি আপনার জন্য খুবই সহায়ক হবে। বাংলাদেশের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল NSS কত সালে প্রণীত হয়? ২০১৫ সালে। ব্যাখ্যাটা আমরা দেখব। দেশের দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষাকে আরও সুসংহত করতে ২০১৫ সালে এই দূরদর্শী পরিকল্পনা বা কৌশল গৃহীত হয়। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যাপিটেশন গ্র্যান্ট কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত? বেসরকারি এতিমখানা। বেসরকারি এতিমখানা অবস্থানরত নিবাসীদের ভরণপোষণ ও শিক্ষার জন্য সরকার এই অনুদান বা গ্রান্ট দিয়ে থাকেন। সমাজসেবা অধিদপ্তর নিয়োগ নির্বাচনী পরীক্ষা বাছাইকৃত প্রশ্নের ব্যাখ্যা সহ PDFটি পেতে যোগাযোগ করুন আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে। কল অথবা SMS করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম।